পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকেরই একটি ভ্রান্ত ধারণা আছে, বিশেষ করে পাবনার মানুষের, যে এটা চালু হওয়ার পরে নাকি এই পদ্মা নদীর পানির মাছ খাওয়া যাবে না, কিংবা এই পানি ব্যবহার করা যাবে না। এটা অনেকেরই ধারণা, পাবনা জেলার বিশেষ করে যারা পাবনায় বসবাস করেন তারা ভালো জানেন। তো এটা আসলেই কিন্তু একটি ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেটা মেন জিনিস, সেটা কিন্তু ইউরেনিয়ামের সাথে সাথে পানিও কিন্তু একটি বিশাল বড় জিনিস। কারণ পানিকেই কিন্তু উত্তপ্ত করে সেই গরম পানি থেকে যে বাষ্প বের হয়, সেই বাষ্পটার দ্বারাই কিন্তু টারবাইন ঘুরিয়ে এখানে বিদ্যুৎ তৈরি করা হয়। এখন কথা হচ্ছে যে তাহলে এই যে পানি, এই পানিটা তো তেজস্ক্রিয় হয়ে যাচ্ছে, আর এই তেজস্ক্রিয় পানির দ্বারা তো পানিতে কোনো মাছ থাকলে সেই মাছটাকে তো খাওয়া যাবে না। আসলে বিষয়টা সম্পূর্ণই ভিন্ন। কারণ এইখানে যে পানিটাকে গরম করে বাষ্প করা হয়, সেই বাষ্পটা কিন্তু আবার ঠান্ডা করে আবার রিসাইকেল করে এই চেম্বারে আবার নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সেটাকে আবার গরম করে আবার টারবাইন ঘুরিয়ে আবার সেই পানিটা কিন্তু সেই চেম্বারে যায়। অর্থাৎ এটা কিন্তু চক্রাকারে চলতেই থাকে। সুতরাং এখানে বাইরে থেকে আলাদা করে সেরকমের পানির প্রয়োজন হয় না। প্রথমে ওই যে বড় দুইটা হচ্ছে চেম্বার দেখা যাচ্ছে, আপনার জুম করে, এই যে দুইটা হচ্ছে আপনার গম্বুজের মতো দেখতে পাচ্ছেন। তো এই গম্বুজের ভিতরে পানি রাখা হয়, এর ভিতরে চেম্বার আছে, সেই চেম্বারে, গম্বুজের ভিতরে চেম্বার আছে, চেম্বারে পানি রাখা হয়। তো সেই পানিটাকে ইউরেনিয়াম ফুয়েল অর্থাৎ ইউরেনিয়াম দ্বারা গরম করা হয়। যেহেতু ইউরেনিয়াম দ্বারা গরম করা হয়, সেহেতু সেই পানিতে কিন্তু তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত হয়ে যায়। সেই পানিটা কিন্তু আর ব্যবহারের উপযোগী থাকে না। সেই পানিটাকে গরম করে সেই গরম পানি থেকে যেই বাষ্পটা বের হয়, সেই বাষ্পটাকে উচ্চ চাপে পাইপের ভিতর দিয়ে নিয়ে গিয়ে সেই পাইপের মাথায় থাকে হচ্ছে টারবাইন। তো এই বাষ্প দ্বারা সেই টারবাইনকে ঘোরানো হয়। সেই টারবাইন ঘোরার ফলে সেখান থেকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে যে সেই যে তেজস্ক্রিয় পানি, অর্থাৎ যে পানিটা ইউরেনিয়াম দ্বারা গরম করা হলো, সেই পানিটা কোথায় যায়? আসলে সেই গরম করা পানিটা যখন টারবাইন ঘোরায়, টারবাইন ঘোরানো হয়ে গেলে সেই পানিটাকে কিন্তু আবার ঠান্ডা করা হয়। ঠান্ডা করলে কি হয়? সেটা আবার তরলে পরিণত হয়। সেটা তো বাষ্প থাকে, সেটাকে যখন আবার ঠান্ডা করা হয়, সেটা তরল হয়ে আবার কিন্তু ওই চেম্বারেই চলে যায়, অর্থাৎ ওই ব্রয়লারের আবার কিন্তু ফেরত যায়, এবং সেটাকে আবার উত্তপ্ত করে আবার গরম করে আবার টারবাইন ঘোরানো হয়। এই প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকে। যার কারণে এই যে ধারণাটা আপনাদের, যে এই নদীর পানিতে মাছ খাওয়া যাবে না, আসলে এটি সম্পূর্ণই ভুল ধারণা। আর এখন কথা হচ্ছে, তাহলে ওই উপর দিয়ে কি বের হয়? ওই যে দুইটা চারটা টাওয়ার আছে, ওই যে বড় বড় চারটা টাওয়ার, ওইটা কি? ওইটাকে বলা হচ্ছে কুলিং টাওয়ার। কুলিং টাওয়ারের কাজটা কি? ওই যে বাষ্পটা, যেটা হচ্ছে ইউরেনিয়াম ফুয়েল দ্বারা গরম হলো, টারবাইন ঘোরালো যে বাষ্পটা, সেই বাষ্পটাকে ঠান্ডা করতে যে পানিটার প্রয়োজন হয়, ঠান্ডা না করলে তো সেটা উড়ে যাবে। তো সেটাকে ঠান্ডা করতে যে পানিটার প্রয়োজন হয়, সেই পানিটা সেই গরম বাষ্পকে ঠান্ডা করতে গিয়ে সে নিজেই গরম হয়ে যায়। যার কারণে ওই গরম পানি যেটা ঠান্ডা করতেছে, আসলে বাষ্পটাকে যেটা ঠান্ডা করতেছে, সেটা হালকা গরম হয়ে বাষ্পীভূত হয়ে ওই কুলিং টাওয়ার দিয়ে বের হয়। সেটা কিন্তু সরাসরি ওই তেজস্ক্রিয় পানি নয়। তাই এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে তেজস্ক্রিয় পানি মিশ্রিত হওয়ার কারণে এই পদ্মা নদীর মাছ খাওয়া যাবে না, কিংবা সেখানকার পানি ব্যবহার করা যাবে না।